আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবি নিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। আমি কয়েকটা বিষয়ে কথা বলি। প্রথমত, আপনাদের কিছু দাবি দেওয়া এসছে। আমাদের সিনিয়র সচিব মহোদয় এ ব্যাপারে আলোকপাত করেছেন কিছুটা। আমি নিশ্চিত আপনাদের এই সম্মেলনের আলোকে একটা হয়তোবা পেপার আপনারা তৈরি করবেন, এই সামষ্টিকভাবে সবার বক্তব্যকে ধারণ করে আমরা সেটা নিয়ে আমরা আবারও আলোচনা করব। তবে আপনাদের কিছু জিনিসের সাথে আমি একদম সহমত পোষণ করি। আমি অর্গানাইজেশনাল বিহেভিয়ারের একজন ছাত্র হিসেবে জানি যে প্রতিষ্ঠানে আপওয়ার্ড মুভমেন্টের কোনো সম্ভাবনা নেই বা সম্ভাবনা খুব কম, সেখানে মানুষ হীনমন্যতায় ভোগে এবং মনোবলের ঘাটতি পড়ে এবং তার প্রভাব তাদের কাজে কর্মেও প্রতিফলিত হয়। সুতরাং যে পদ পদবীর কথা বা প্রমোশনের কথা বলা হচ্ছে, এটা একটি যৌক্তিক দাবি। এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে, আমরা কাজ করছি। অপরাপর বিষয় যেগুলো আপনারা বলেছেন, বাহন থেকে শুরু করে ইত্যাদি, এগুলোও যৌক্তিক। আমার মনে হয় এগুলো নিয়ে আমাদেরকে আরো গঠনমূলকভাবে ভাবতে হবে। এখন আসি আমাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা। সবগুলো আমি হয়তো আলোকপাত করতে পারবো না, কয়েকটা আমি প্রাসঙ্গিকভাবে আলোকপাত করব, কারণ আপনাদের মাঝে কিছু বক্তব্য আমার বলার আছে। প্রথমত হচ্ছে ভোটার তালিকা। আপনারা জানেন যে আপনারাই কাজ করেছেন। আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই সর্বপ্রথম যে এই একটা ম্যামুথ কাজ প্রাথমিক অবস্থায় কোনো ধরনের লজিস্টিক প্রিপারেশন ছাড়াই আমরা শুরু করেছিলাম। শুধু আমাদের আস্থা ছিল যে আমাদের কাছে অভিজ্ঞ নির্বাচন কর্মকর্তারা আছেন যারা এই কাজটা উঠাই ফেলতে পারবেন। আমি জানি, আমি খোঁজ নিয়েছি, যেহেতু আমি এই কমিটির প্রধান ছিলাম, রাত 12টা-1টা পর্যন্ত না খেয়ে আপনারা কাজ করেছেন। অনেক জায়গায় আপনারা হেনস্থার শিকার হয়েছেন। অনেক জায়গায় এমনকি যারা নিরাপত্তা কর্মী ছিল তাদের উপর হাত ওঠানো হয়েছে। অনেকখানে আপনারা নিরাপত্তা সহায়তা পান নাই, তারপরেও এই কাজটা করেছেন। আপনাদের যে তথ্য সংগ্রহকারী ছিল, একজন শিক্ষিকা আমাকে বলছিলেন মাঠ পর্যায়ে যখন আমি গিয়েছি, যে উনি একটা বাড়ির ভিতরে ঢোকার পরে মনে হয়েছে যে এই বাড়িতে কয়েকজন লোক আছেন তারা মাদকাসক্ত, এবং তার মনে হয়েছিল যে উনি ওখান থেকে ফেরত আসবেন না। এই ধরনের বাস্তবতার মুখোমুখিতে থেকেও আপনারা এই কাজটা যে গতিতে সম্পন্ন করেছেন, আমার মনে হয় সবার জন্য আমরা জোরে একটা হাততালি দিতে পারি। এখন এই ভোটার তালিকা নিয়ে আমি কয়েকটা আমাদের এখনো অতৃপ্তি এবং অতৃপ্তির কথা বলবো। এখনো এই ভোটার তালিকা নিয়ে কাজ করার আগে আমাদের পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল প্রায় 29 লক্ষ কম। আমরা সচেতনতা সৃষ্টির মাধ্যমে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা 12 লক্ষ কমিয়ে নিয়ে এসেছি। সেখান থেকে এখনো পর্যন্ত প্রায় পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা 18 লক্ষ কম। আমাদেরকে মাঠ পর্যায়ে এটা নিয়ে কাজ করতে হবে। এটার জন্য কিছু সামাজিক, কিছু ধর্মীয় এবং কিছু হয়তো সাংস্কৃতিক ব্যাপার কাজ করছে, সেগুলো সম্বন্ধে আমরা অবহিত। নারীরা সহজে অন্তর্ভুক্ত হতে চান না, বিয়ের আগে অন্তর্ভুক্ত হতে চান না, শ্বশুর বাড়িতে গিয়ে অন্তর্ভুক্ত হতে চান, কেউ কেউ আছেন চেহারা ছবি উঠাতে চান না, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি এই সবগুলো নিয়ে আমরা নারী সংগঠনের সাথে কথা বলছি, সরকারের অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, গবেষণা প্রতিষ্ঠানের সাথে কথা বলছি, বাট আমাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে মাঠ পর্যায়ে সচেতনতার সৃষ্টি। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এখনো পর্যন্ত আমাদের তালিকাতে প্রচুর পরিমাণে মৃত ভোটার আছে। প্রচুর পরিমাণে মৃত ভোটার আছে। একটা সিম্পল আমি স্ট্যাটিস্টিক্স দেই যে গত আমাদের খসড়া
প্রকাশ করার পর থেকে আজ পর্যন্ত কতজন মৃত বাদ গেছে, দিস ইজ ইন টার্মস অফ ফিউ হান্ড্রেড বা বড় জোর কয়েক হাজার। তার মানে কি, বাংলাদেশে যদি আমরা গড়ে ধরে নিই, গড়ে প্রতিদিনের জন্ম এবং মৃত্যুর হার ধরি, এবং এই হারটা আমি যদি স্বাভাবিকভাবে আমার ফ্লোতে না আনতে পারি, তার মানে ধরেই নিতে হবে আমাদের মৃত ভোটার রয়ে যাচ্ছে। এটা নিয়েও কাজ করতে হবে। আমি জানি মৃত ভোটারদের প্রথমেই কাটানো হয় না, কারণ এরা অনেকে থাকেন কর্মজীবী মানুষ, তাদের বেতন টেতন ইত্যাদি এগুলো রেগুলারাইজ না হওয়া পর্যন্ত তার নামটা কাটা গেলে দেখা যায় পেনশন চালু হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকে। বাট তারপরে আমার কথা হচ্ছে, একটা তো ধারাবাহিকতা শুরু হতে হবে, এবং এই ধারাবাহিকতা বাড়ি বাড়ি গিয়ে শুধু আমাকে মৃত ভোটার কাটার কাজটা করলে হবে না। এই ক্ষেত্রে আমি মনে করি স্ব পর্যায়ে আপনাদের স্থানীয় সরকারে যে অফিসটা কাজ করে, জেলা পর্যায়ে ডিজিএলডি কাজ করেন, এলজি কাজ করেন, তাদেরই কাজ মূলত এটা জন্ম এবং মৃত্যু রেকর্ড করা। আমি মনে করি আরো হাতে হাত মিলিয়ে আমাদের এই উদ্যোগটাকে এগিয়ে নিতে হবে, যাতে করে মৃত ভোটাররা তালিকার মধ্যে না থাকেন। বাদ পড়া ভোটার এখনো যদি থেকে থাকে, এখনো সুযোগ আছে, তাদেরকে ঢুকিয়ে নেন। বিভিন্ন দেশের নাগরিক প্রতারণার মধ্যে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনের যে চেষ্টা, এটাও কিন্তু আমরা অনেক অভিযোগ পেয়ে থাকি। যদিও বা অভিযোগ কোনো সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ছাড়া পাই, মূলত সবসময় ধরা সম্ভব হয় না, কিন্তু এটা আছে। প্রমাণ নীলফামারী, পঞ্চগড়, রংপুর, কদিন আগে দেখলাম এদিকে পশ্চিমের একটা জেলায় পাওয়া গেল, রোহিঙ্গাদেরকে আমরা পেয়েছি। এর বাইরে অন্য দেশের কোনো নাগরিকও যদি ঢুকে যেয়ে থাকে, সেগুলোকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি কিছু র্যান্ডম স্যাম্পলিং করছি পুলিশের সহায়তা নিয়ে, মাঠ পর্যায়ে আপনারাও স্যাম্পলিং করবেন, এবং যারা এই কাজগুলো করতে পারবেন বিশেষভাবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকব। 31শে অক্টোবরকে লক্ষ্য রেখে আপনারা 31শে অক্টোবর পর্যন্ত কাজ ফেলে রাখবেন না। আপনারা সবাই জানেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়প্রাপ্ত হবেন তাদের সবাইকে আগামী নির্বাচনের ভোটার তালিকায় আমরা সংযুক্ত করব। কারণ আমাদেরকে যদি ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে হয়, এর বেশি কমিশনের বেশিরভাগ সম্মানিত সদস্য চাচ্ছিলেন যে আরো 15 দিনের আমরা অ্যাডভান্টেজ নেই, তা না হলে পরে আমাদের পক্ষে সম্ভব হবে না। তারা আমাকে সাজেস্ট করেছিলেন 15 সেপ্টেম্বর পর্যন্ত। আমি একটু চাপাচাপি করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনারদের কাছে আপনাদের পক্ষ থেকে কনফিডেন্স নিয়ে বলেছি যে আমরা করে ফেলতে পারবো, আমরা এই আরো 15 দিন সময় বাড়াই দিয়ে আমি 31শে অক্টোবর পর্যন্ত নিয়েছি। আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে 31শে অক্টোবর পর্যন্ত ওয়েট করবেন না, কাজটা এগিয়ে নেবেন, শেষ করে ফেলবেন। এবার আসি এনআইডি নিয়ে দু একটা কথা। আমাদের মানুষের মাঝে এখনো কিন্তু এনআইডি ব্যাপারে অনেক ধরনের আপনার অস্বচ্ছতা কাজ করে, ধারণা ক্লিয়ার না। যেমন স্বাভাবিক প্রশ্ন করতে থাকে এখনো, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমাকে আবার এনআইডি করতে হবে। অনেকে জানেনই না ঠিকানা পরিবর্তনের জন্য নতুনভাবে এনআইডি করতে হয় না, ঠিকানা পরিবর্তন করতে হয়। এখন এখানে কোথায় কোথায় কাজ করতে হবে, এটা আমাদের যেরকম কাজ করতে হবে, অপরাপর পক্ষ থেকেও কিন্তু জনসচেতনতার সৃষ্টি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ভোগান্তি হচ্ছে বেশি, এটা আমার একটা অবজারভেশন, যে মানুষের হয়তো শিক্ষাগত যোগ্যতা সেরকম নাই, বা এনআইডি সচরাচর তার প্রয়োজন হয় না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন তার হাতে আর এনআইডিটা নাই, বা সঠিক এনআইডিটা নাই। কালকেই একজন খেটে খাওয়া মানুষ আমার কাছে এসছেন, তার স্ত্রীর ভালো নাম শারমিন, ডাকনাম শিল্পী। যে যখন এনআইডিটা করেছে শিল্পী নামে করেছে, সেই মাসের পর মাস ঘুরছে আর শারমিন হচ্ছে না। তাহলে এটা মাঠ পর্যায়ে একটা ভেরিফিকেশন করে সম্পন্ন করতে, আমি জাস্ট একটা স্যাম্পল দিলাম। এই কারণে এই কাজগুলো থাকার কারণে প্রতারকরা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছে, এবং প্রতারকের কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বেশ কিছু প্রতারককে ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, পুলিশে সোপর্দ করেছি। এমনকি আমাদের ভিতরেও যারা
থ্যাঙ্কফুলি আমাদের নির্বাচন কমিশনের অফিসারের বা কর্মচারীর সংখ্যা কম, সে নাই বললেই চলে। দু একজন যারা ছিল আপনারা জানেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আউটসোর্স পার্সোনাল যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, কেউ কেউ সমূহ তার পরিণতি টের পেয়ে আর অফিসেই আসে নাই, পলাতক এখনো, আর বাকিদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আমরা এই কাজটাকে আরো কঠোরভাবে সম্পাদন করব। এনআইডি সংক্রান্ত কোনো ধরনের ভোগান্তি, সুপরিকল্পিত ভোগান্তি, প্রতারণা বা অসততা মেনে নেওয়া হবে না, তিনি যেই হন না কেন, কারণ এটি একটি মৌলিক সেবা, আর এটার সাথে নির্বাচন কমিশনের ভাবমূর্তিও জড়িত। আমরা সার্বিকভাবে এই কমিশন ব্যয় সংকোচনের একটি অ্যাপ্রোচ গ্রহণ করেছি। আপনাদের সবার সহায়তা প্রয়োজন। বাজেট নিয়ে আমরা কাজ করছি, আমরা দুজন কমিশনার। আমি প্রথম একাধিক মিটিং ইতিমধ্যে করেছি। আমরা শুধু সংক্ষেপে বলি, 2008 সালে যেখানে কোনো একটা খাতে মাত্র 4টা খাতে বরাদ্দ দেওয়া হতো, এখন সেখানে 38টা খাতে বরাদ্দ দেওয়া হয়। এইভাবে কিন্তু আমাদের ব্যয়গুলো বেড়েছে। এই খাত বেড়ে গেছে আইবাস চালু হওয়ার পরে। এটা যৌক্তিক না অযৌক্তিক সেটা আমি বলবো না, ডেফিনেটলি যুক্তি ছিল, তা না হলে তো আর এটা পাস হতো না। কিন্তু যেটা হয়েছে, এই যে 4 যখন 38 হয়েছে, তখন পরিমাণটাও কিন্তু জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং এটা সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। আমরা এখান থেকে শুরু করছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা কমানোর করছি। প্রবাসে আমাদের ভোটার নিবন্ধনের জন্য 3টা টিম যেত, অনেক সংখ্যক লোক যেত, আমরা সেটাকে কমিয়ে এনেছি, যেটা না হলেই নয় সেটা যাবে। আর যারা যাবে তাদের কাজটা যেন অবশ্যই যুক্তিযুক্ত হয়, যৌক্তিক যেন হয়। আমার এই খরচটা শুধুমাত্র প্রবাস ভ্রমণের জন্য প্রবাসে যাওয়ার দরকার নেই। আমাদের নতুন নতুন খাত তৈরি হচ্ছে খরচের, যেমন ধরেন এখন প্রবাসী ভোট নিয়ে কাজ করছি আমরা, এটা তো একটা নতুন খরচ যোগ হচ্ছে। আগে তো মিসইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আমাদেরকে এত ভাবতে হতো না। আজকে সবার বক্তব্যে আপনাদের এই বাস্তবতাটা উঠে এসছে, এটা নিয়ে কাজ করতে হচ্ছে, এটার জন্য খরচ। এই যে নতুন খরচগুলো যদি আমার অ্যাড হয়, তাহলে তো পুরনো খরচে আমাকে কমাতে হবে। তা না হলে দিনকে দিন তো ইলেকশন বাজেট বাড়ছেই আর বাড়ছেই, 3000 কোটি টাকাতে গিয়ে ঠেকেছে। এখন এইগুলো অ্যাড হলে পারে আরো বাড়বে। আসুন আমরা সবাই সমন্বিতভাবে স্ব জায়গায় ব্যয় সংকোচনের পথে হাঁটি। তবে হ্যাঁ, এই কথার মানে এই নয় যে যেখানে খরচের প্রয়োজন আছে সেখানে খরচ করা হবে না, অবশ্যই হবে। সক্ষমতা বৃদ্ধি নিয়ে আপনারা কিছু কথা বলেছেন। আমরা নির্বাচন কমিশনে কাজ করছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, ইউএনডিপির যে ব্যালট প্রজেক্টটা নেওয়া হয়েছে, এই ব্যালট প্রজেক্টটা কিন্তু 3 বছর মেয়াদী, শুধু এই নির্বাচন কেন্দ্রিক নয়। এবং ব্যালট প্রজেক্টের অন্যতম কম্পোনেন্টই হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি। আমি ব্যালট প্রজেক্টকে বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ আগামীতে দেখতে চাই যে আমাদের যে ইটিআইটা আছে, ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট আছে, এই ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউটটা যেন ইট শুড বি অ্যান ইনস্টিটিউশন পার এক্সিলেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আমরা অন্যের কাছে গিয়ে শিখতে নয়, আমাদের এখানে যেন গবেষণা হয়, আমাদের এখান থেকে যেন মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম হয়। এইটা যদি আমরা করতে পারি তাহলেই বুঝবেন যে সত্যিকার অর্থে আমরা ক্যাপাসিটি ডেভেলপ করছি। এটার সাথে দুটো আরো প্রতিষ্ঠানকে আমাদেরকে ফিউশন করতে হবে। আমাদের লাইব্রেরিকে এটার সাথে ফিউশন করতে হবে, আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংকে, যেটা এই মুহূর্তে ওইভাবে নন এক্সিস্টেন্ট, প্রয়োজনে আমাদেরকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংকে ফুল ফ্লেজেড তৈরি করতে হবে, এটার সাথে ইন্টিগ্রেট করতে হবে। তারপরে না গ্লোবাল ইন্টিগ্রেশনের কথা। তা নাহলে আমি বিদেশ যাব, শুনবো, আসবো, শেষ। আমার এখান থেকে গবেষণা হতে হবে। মিসইনফরমেশন ডিসইনফরমেশন নিয়ে আপনারা কথা বলেছেন। দিস ইজ এ গ্লোবাল চ্যালেঞ্জ, শুধু বাংলাদেশের নয়। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে বিভিন্ন ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করার। আমি বাই নাও 2 ডজনেরও বেশি ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি। কমন একটা কনসার্ন আজকে সবার মুখ থেকে আসছে, সেটা হচ্ছে ইলেকশন টুডে ইজ বিং ফ্রি বাট নট ফেয়ার।
অবাধ হচ্ছে কিন্তু নিরপেক্ষ হচ্ছে না, ফেয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? তার অন্যতম কারণ হচ্ছে এই ইউজ অফ সোশ্যাল মিডিয়া, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই এর ইন্টারভেনশন ইত্যাদি। কি হচ্ছে? মানুষের মতামতকে সোয়ে করে ফেলছে, ভুল তথ্য দিয়ে মানুষের মতামতকে প্রভাবিত করে ফেলছে। এবং এটার উপায় আছে দুটো, এটা হ্যান্ডেল করার উপায় আছে দুইটা। একটা হচ্ছে তাহলে সব শাটডাউন করে দিই, দিয়ে আমরা প্রস্তর যুগে ফেরত যাই, অথবা আমরা ভালো ইনফরমেশনের প্রবাহ বাড়িয়ে দিই। আর পাশাপাশি খারাপ ইনফরমেশন যেগুলোর সোর্স আমরা জানি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই হচ্ছে দুটো পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নেই। তা আমরা ইনশাল্লাহ ২ নম্বর পদ্ধতিতেই যাব। আমরা শাটডাউনের পক্ষে নই। অতীতে কি হতো, নির্বাচনের সামনে ব্যান্ডউইথ কমিয়ে দিয়ে ইত্যাদি করে আপনার সামহাও ওই দিনটা পার করা হতো। দিনটা না হয় পার করলাম, তার আগের সময়টা আমি কিভাবে পার করব, পরেরটা কিভাবে পার করব, কতদিন আপনি ব্যান্ডউইথ লিমিট করে রাখবেন? সো দ্যাট ইজ দিস কমিশন ইজ নট কনসিডারিং দ্যাট টু বি আ সলিউশন। আমরা এটাকে একটা সমাধান হিসেবে দেখছি না। আমরা মনে করি ভালো ইনফরমেশন দিয়েই খারাপ ইনফরমেশনকে ফাইট করতে হবে, আর খারাপ ইনফরমেশন সোর্সকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আনফর্চুনেটলি মোর দেন 50% সোর্সেস আর নট ট্রেসেবল, এদেরকে ট্রেস করা যায় না। অ্যারাউন্ড 50% সোর্স থাকে বিদেশে, তাকে রিচ করা যায় না। সো তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা ওই রকম হতে হবে। আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে মাঠ পর্যায়ে একজনের বক্তব্যে উঠে এসেছে অবহিতকরণ, মানুষকে সচেতন করা, যে আপনারা হুটহাট কোনো কন্টেন্টের উপরে যেন নির্ভর করে মানুষ যেন একটা ওপিনিয়ন ফর্ম না করে ফেলে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী, যারা এগুলো করার কথা তাদেরকে যতই অবহিত করেন না কেন, সে কিন্তু এই কাজটা করবে। সাউথ আফ্রিকান ইলেকট্রাল ম্যানেজমেন্ট বডি আমাকে বলছিল যে তারা গত 10 বছর ধরে কাজ করে, লাস্ট নির্বাচনে তারা এটা নিয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে, কিন্তু তাদের সক্ষমতার চেয়ে প্রতিপক্ষের সক্ষমতা ছিল 3.5 গুণ বেশি। এটা হচ্ছে তাদের গবেষণা। So this is a reality that we are facing today. সাম্প্রতিক সময়ে আপনারা খেয়াল করে থাকবেন, ডিলিমিটেশন নিয়ে বা অপরাপর বিষয় কিছু কিছু জায়গায় টুকটাক হচ্ছে না, গাঞ্জাম হচ্ছে না, কোনো কোনো জায়গায় ভাঙচুর হয়েছে, ইত্যাদি হয়েছে। এটার খারাপ দিকটা বাদ দেন, এটা ভালো দিকটা কি? এটা একটা মেসেজ দিচ্ছে আমাদেরকে, একটা ভালো মেসেজ দিচ্ছে। কি মেসেজ সেটা? যে কোনো একজন বলেন আমাকে। নো, ভালো মেসেজটা হচ্ছে এখন তারা উপলব্ধি করছেন ভোট করেই জিততে হবে। এই বাউন্ডারিটা আমার জন্য ইম্পর্টেন্ট। এখানকার ভোটার কটাকে আমাকে গণনায় নিতে হবে। অর্থাৎ একটা মেসেজ মাঠ পর্যায়ে ইতোমধ্যে চলে গেছে, ভোট ছাড়া আর গতি নাই। ভোট হইতে হবে, ভোট কাউন্ট হবে, এবং এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সো যে যার ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টায় আছে, বুঝতে পেরেছেন? সো মেসেজ, পজিটিভ মেসেজ ইজ গোয়িং। আমাদেরকে এটাকে বুঝতে হবে এবং মানুষের এই সাইকোলজিটাকে বদ্ধমূল করতে হবে যে নো মোর নেগেটিভ ভোটিং। আমি এখন আমার কয়েকটা প্রত্যাশার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা নির্বাচন কমিশনে 5 জন নই, আমরা 6 জন। আল্লাহ আমাদের সাথে আছেন যদি আমরা সৎভাবে, নিরপেক্ষভাবে, ইমানদারিত্বের সাথে কাজ করি। এটা আমার কথা না, এটা কোরআনের আয়াত। সেই বিখ্যাত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়কার ঘটনা দিয়ে কোরআনের আয়াত নাজিল হয়েছে এটা দিয়ে। আপনারাও যদি সৎভাবে কাজ করেন, আপনার সাথে আল্লাহ আছে, আপনার স্রষ্টা আছে, আপনি যদি ভিন্ন ধর্মাবলম্বী হন। আর যদি আপনি অসৎভাবে কাজ করেন, তাহলে আমরা 5 জন নই, আমরা 5 জন, আর আমাদের এগেনস্টে একজন কাজ করছেন, সেটা হচ্ছে আল্লাহ। এবং আমাদের 5 জনের সার্থক হওয়ার কোনোই সুযোগ নেই। এটা আমি বদ্ধমূল, এটা আমার বিশ্বাস, আমি ধারণ করি। আসলে আমরা সবাই সৎভাবে কাজ করি। রবীন্দ্রনাথের ওই বিখ্যাত কবিতাটার প্রথম লাইনটা আমরা জানি, দ্বিতীয় লাইনটা ধারণ করি না।
বলা আছে না, আপনাদের আজকের বক্তব্যে ফুটে উঠেছে ক্ষমতায়ন ইত্যাদি ইত্যাদি। একদম সঠিক, ক্ষমতায়ন করতে হবে। কারণ ওই কবিতার প্রথম লাইনটা কি? তোমার পতাকা যারে দাও তারে বাহিবারে দাও শক্তি শকতি। অর্থাৎ যাকে আমি দায়িত্ব দিব তাকে তো ক্ষমতায়ন করতে হবে, তা নাহলে দায়িত্ব পালন করবে কিভাবে? কিন্তু পরের লাইনটা আমাদের নিজেদের জন্য অনেক জরুরি, যে তোমার সেবার মহান দুঃখ বাহিবারে দাও ভক্তি। আমি যে মানুষকে সেবাটা দিব, সেই সেবার দেওয়ার জন্য যে দুঃখ, যে ক্লান্তি, যে অবসাদ আমার মাঝে আসবে, এটা পাওয়ার আমার ভক্তি থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে ফর দ্য জব দ্যাট আই এম ডুইং। সুতরাং শুধু ক্ষমতা চাইলে হবে না, ক্ষমতার পাশাপাশি আমাদেরকে ধারণ করতে হবে যে আমি যে কাজটা করব সেই কাজের সাথে রিলেটেড যত ধরনের কষ্ট ক্লেশ আছে, এই কষ্ট ক্লেশ যদি অতৃপ্তি থাকে, অপ্রাপ্তি থাকে, তারপরে আমি করে যাব। আমি কি আশা করতে পারি যে আপনাদের মাঝে আমি এই বক্তব্যটা পৌঁছাতে পেরেছি? ধন্যবাদ। আমি প্রায় শেষ অংশে এসেছি। নির্বাচন কমিশন অফিসারদের কাছে আমাদের প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা, 4টা জিনিস: সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, গোপনীয়তা। গোপনীয়তাটা আগে কখনোই আমার তালিকায় লিখতে হয় নাই, কিন্তু নির্বাচন কমিশনে কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতায় মনে হয়েছে না, এটাও আমার এখানে ঢুকাইতে হবে। আমার মনে হয় এর চেয়ে বেশি ভেঙে বলার দরকার নেই। আর আমার জীবনের উপলব্ধি থেকে আরেকটা জিনিস বলি, 3টি অ্যাট্রিবিউট একজন মানুষের মাঝে না থাকলে পারে তাকে দিয়ে কোনো কাজ হয় না। কাজের জন্য, কাজ কয়াকার বর্গীয় কাজের জন্য 3টা অ্যাট্রিবিউট লাগে। 1 নম্বর হচ্ছে কাজ জানা, অর্থাৎ পেশাদারিত্ব। 2 নম্বর হচ্ছে কাজ করার ইচ্ছা, অর্থাৎ দায়িত্ববোধ। আর 3 নম্বর হচ্ছে সততা। মনে মনে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করেন, একটা ত্রিভুজ চিন্তা করেন, মনে 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 সবাই একটা ত্রিভুজ চিন্তা করেন। একটা বাহু হচ্ছে কাজ জানা, আর একটা বাহু হচ্ছে কাজ করার ইচ্ছা, আর আরেকটা বাহু হচ্ছে সততা। এখন ধরেন কারো কাজ সে জানে, কাজ করার ইচ্ছাও আছে, কিন্তু সততা নাই, সে কি কাজ করবে? আবার রিপিট করি, সে কাজ জানে, তার কাজ করার আগ্রহ আছে, কিন্তু সততা নাই, সে কি কাজ করবে? কুকাজ, কুকাজ, সততা নাই তো। সে কাজ জানে, সততাও আছে, কিন্তু কাজ করার আগ্রহ নাই, সে কি কাজ করবে? না কাজ, কোনো কাজই করবে না। সে আপনার কাজ করার আগ্রহ আছে, সততাও আছে, কিন্তু কাজ জানে না, সে কি করবে? আকাজ, অকাজ। এটা হচ্ছে আমার জীবনের উপলব্ধি, আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমাদের 3টাই থাকতে হবে অ্যাট্রিবিউট: কাজ জানতে হবে, কাজ করার আগ্রহ নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এবং সততা থাকতে হবে। এর কোনোই বিকল্প নাই। সবশেষ কথা, যে বক্তব্য দিয়ে আমি শুরু করেছিলাম, একটা ইতিহাসের ক্রান্তি লগ্নে আমরা সবাই দাঁড়িয়ে, আসুন আমরা অন্তত এখন থেকে আমাদের ব্যক্তিগত পরিচয় বা অন্য যাবতীয় পরিচয় বা পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ হিসাবে একটু ভালো কাজ করি। ধন্যবাদ সবাইকে।